গহীন জঙ্গল, যুদ্ধ করতে অঙ্গীকার করছে একদল সশস্ত্র গোষ্ঠী। তারা কারা? কেনই বা এই পথ বেছে নিয়েছেন? প্রশ্ন অনেক, উত্তর খুঁজবো আমরা। বলা হয় রোহিঙ্গারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি। আরাকান অর্থাৎ রাখাইনের এই বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম বসবাস করলেও বৌদ্ধরা মনে করেন এরা বাংলাদেশ থেকে পালিয়ে আসা জনগোষ্ঠী। There is no ethnic group named Rohingya. ফলে বছরের পর বছর চলে এদের উপর নির্যাতন। এই নির্যাতনের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে 2017 সালে রাতারাতি জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর, প্রকাশ্য দিবালোকে খুন করা হয় হাজার হাজার রোহিঙ্গাকে। হত্যা, ধর্ষণ, লুণ্ঠনে ভারী হয়ে ওঠে আরাকানের আকাশ। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে লাখ লাখ রোহিঙ্গা। এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ। মানবিক বিপর্যয়ে দেশের সাময়িক আশ্রয় দেওয়া হয় প্রায় 14 লাখ রোহিঙ্গাকে, যদিও এই সংখ্যা এখন প্রায় 17 লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার, জাতিসংঘ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখনও সফলতার মুখ দেখেনি সেই উদ্যোগ। These people were killed in a drone attack by the Arakan army on 5th August 2024. সে কথাই বলছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মুনিরুজ্জামান, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে। রোহিঙ্গাদের ভবিষ্যৎটা খুবই অপরিষ্কার। তারা দীর্ঘ সময় থেকে বাংলাদেশের শরণার্থী হিসেবে আছে। কবে ফেরত যেতে পারবে এটার কোনো নিশ্চয়তা নেই। এখন প্রশ্ন হচ্ছে, কি করছে রোহিঙ্গারা? কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা নিজের দেশে ফিরে যেতে মরিয়া হয়ে আছে। কিন্তু কোনো চেষ্টাই যেহেতু কাজে আসছে না, তখন তাদের অনেকেই গোপনে হাতে তুলে নিয়েছে অস্ত্র, গড়ে তুলেছে সশস্ত্র বাহিনী। এমন একটি বাহিনীর খবর আসে স্টার নিউজের কাছে। গহীন জঙ্গলে যোগাযোগ হয় একটি বাহিনীর সিনিয়র কমান্ডারের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তিনি জানান, তাদের ঘাঁটি মায়ানমারে যেতে হলে নিরাপত্তার কারণে আমাদের একাই আরও হেঁটে যেতে হবে 15 কিলোমিটার। তাই এবার আমাদের যাত্রা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলায়। অনেক গোপনীয়তার সঙ্গে প্রতিটি পদক্ষেপ। দুর্গম পথে কয়েক ঘন্টা পাড়ি দিয়ে আমরা পৌঁছাই মংডু জেলায়। পাহাড়ি পথ আর জিরি পার হয়ে আমরা এখন আছি মিয়ানমারে। রোহিঙ্গাদের সদস্য গোষ্ঠী আরএসওর তাদের কার্যক্রম আমরা দেখাবো। তারা দীর্ঘদিন তাদের নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। চলুন আপনাদেরকে দেখাই। সেখানে গিয়ে দেখা যায় পাহাড়ের প্রতিটি ভাজে ভাজে তাদের শক্ত অবস্থান। এ যেন সুসজ্জিত কোনো রাষ্ট্রীয় বাহিনী। এটি রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, সংক্ষেপে যাদেরকে বলা হয় আরএসও। এই বিদ্রোহী বাহিনীটির প্রকাশ্য দাবি মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া, নিরাপদ প্রত্যাবাসন এবং জাতিগত নিপীড়নের অবসান। তারা বলছেন এসব করতে কূটনৈতিক সহ সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, যার কারণে তারা অস্ত্র হাতে নিয়েছে। এখানে এইটাই দুজন ব্যবহার করতে হবে, এটাতে দুজন লাগবে, একজন এটাতে হয় না।
তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক বাহিনীর ঘাঁটি থেকে যুদ্ধ জয় করে এসব অস্ত্র পেয়েছে বলে দাবি তাদের। অস্ত্রগুলো পর্যালোচনা করে দেখা গেছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রে তৈরিকৃত এসব অস্ত্র তারা ব্যবহার করছে। মিয়ানমার সরকার রাখাইন থেকে রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের বিতাড়িত করলেও তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি রাজ্যটি। এখানকার বেশিরভাগ অংশই দখলে নিয়েছে আরাকান আর্মি। রাখাইন রাজ্য জুড়ে এখন ত্রিমুখী সংঘাত। একদিকে সামরিক সরকার, অন্যদিকে বিদ্রোহী আরাকান আর্মি, আর তৃতীয়টি হচ্ছে রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠী। যার মধ্যে সবচেয়ে সুসংগঠিত আরএসও। শুধু মায়ানমার সরকার একসাথে আমাদেরকে জুলুম করে নাই, সাথে সাথে ওখানে যেটা আরাকান আর্মি নামক যেটা বিদ্রোহী দল আছে ওনারা এক নম্বরে থাকবে। ওনারা মায়ানমার সরকারের কোচিং দিয়ে বারবার আমাদেরকে জুলুম করাচ্ছে। এখনও আরাকান আর্মি যারা তারা আমাদের জাতির উপর জুলুম অত্যাচার করতেছে। রিসেন্টলি 1.5 লক্ষ পর্যন্ত রোহিঙ্গা নতুনভাবে এই শরণার্থী ক্যাম্পে অ্যাড হয়েছে। বিদ্রোহী এই বাহিনীটির সাথে কথা বলে যেটি জানা যায়, শত শত রোহিঙ্গা তরুণ প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের এসব পাহাড়ি জঙ্গলে। গোপনে চলমান এই প্রশিক্ষণের স্থান কয়েকদিন পর পর সরিয়ে নিতে হয়। দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে বলেও দাবি তাদের। তবে সব মিলিয়ে আরএসওর সদস্য সংখ্যা এখন অন্তত 10 থেকে 12,000 বলেও দাবি তাদের। সংগঠনটির দাবি, আরাকান আর্মিরা এবং সামরিক বাহিনী মিয়ানমারের তাদের ভাই বোনদের প্রতি এখনও করছে নির্যাতন। এজন্য তারা মিয়ানমারের অভ্যন্তরেই নিচ্ছেন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। একসময় সামরিক বাহিনী তাদের মূল শত্রু থাকলেও এখন নতুন করে যোগ হয়েছে আরাকান আর্মি। তাদের বিরুদ্ধেই তাদের মূল যুদ্ধ। বিদ্রোহী এই বাহিনীটির দাবি, এরই মধ্যে রাখাইনের বেশ কয়েকটি জায়গা তারা দখলে নিয়েছে, ঘাঁটিও বানিয়েছে কয়েকটি জায়গায়। আমরা কথা বলেছি আরএসওর সিনিয়র কমান্ডার রফিকুল ইসলামের সাথে। তইলে ফার্স্ট সাঁতার তইলে ইন্তি আবার যাই বেন্ডুলা আছে, এনিলা ডঙ্গিও আছে, এনিলা আরও ইয়া আছে, পৈরা বাজার আছে, এনিলা আরও টাইট দেফা বিভিন্ন জায়গা আমার আর গুরুবক্ষল আছে বিভিন্ন স্থান লই। তবে কমান্ডার রফিকের সাথে কথা বলে জানা গেল, এই বিদ্রোহী সংগঠনে বেশি প্রাধান্য দেওয়া হয় 15 থেকে 24 বছর বয়সী তরুণদের, যারা যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন দিতেও রাজি থাকেন। আর জোর করে হনসময় হনুগিয়ারে নানি ওনারা পূজার করে তার প্রত্যেক জনতি যার যার ওপিনিয়ন এটা নিজেরা সহিত চাই আইর আর যোগ দিয়ে দেয়। তাহলে তারা আর মানে আর জাতিলা বলে আর যুদ্ধ করছো আর হক আর অধিকার আর ডেঙ্গুরুল সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, যুদ্ধ করতে প্রস্তুত তারা। নিজের দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন তারা। নিজের মাতৃভূমিকে উদ্ধার করতে রোহিঙ্গা ক্যাম্প অর্থাৎ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব তরুণরা যোগ দিয়েছেন আরএসওতে। তারা সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব নিজের দেশে ফিরে যাওয়া। যদিও তারা নিজের দেশেই রয়েছেন, নিজের দেশের অভ্যন্তরে তারা প্রশিক্ষণ নিচ্ছেন। বাহিনীটির দাবি, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বহুত সমস্যা কল আছে। এ সমস্যা ইনরা আর তুন বুঝাই পারলা বলে রে হনকান জায়গা নাই। আরাকান আর্মি লয়ে আরা লয়ে দুশ্মনী নোয়াশিল তারা ইয়ানরা মানি নলো আর আরারিও হনদিন তারা মানি নলো বলে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিই। ইতার লাই বলে আর তুন বাধ্যতামূলক হয়ে ইতারা লয়ে দুশ্মনী ওয়া হয়ে দিই। যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন চলবে এই গেরিলা যুদ্ধ। মিয়ানমার সরকার তাদের সঙ্গে সমঝোতা করে তাদের জাতিগোষ্ঠীকে ফেরত না নিলে আরাকান অর্থাৎ রাখাইন স্বাধীন করার হুঁশিয়ারিও দেন বিদ্রোহী এই জনগোষ্ঠী। আরাকান আর্মি বাংলাদেশের মুখ আর ভারতের আর নেপালের 3 দেশের মুখ ওইখানে যোগ দিচ্ছে। এদেরকে আমরা তাড়াতাড়ি দেশ থেকে বের হয়ে যেত
বলতেছি। আর যদি এরা আমাদের থেকে কোনো সহযোগিতা চান, আমরা সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। এগুলো যেন বন্ধ করে, আর যদি বন্ধ না করে আমরা যেভাবে প্রতিশোধ নিতে হয় ওইভাবে প্রতিশোধ নেব। অনুসন্ধান বলছে যেসব রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীরা হাতে অস্ত্র তুলে নিয়েছে তাদের মধ্যে 4টি বাহিনী সবচেয়ে শক্তিশালী। 1. রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO, 2. রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, 3. রোহিঙ্গা ইসলামী মাহাজ এবং 4. আরাকান রোহিঙ্গা আর্মি। তবে এই 4টির মধ্যেও RSO ও আরসার কথাই বেশি শোনা যায়। আলহামদুলিল্লাহ, আমরা হলো সরকার ন, আমরা তো আমরা গেরিল্লা স্টাইলে যুদ্ধতে আছি। মানে সরকার হলে তো কোনো বাধা থাকে না। তো আমরা তো যেহেতু গেরিল্লা, আমরা অনেক সমস্যার মোটামুটিতে আছি, তবে আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। RSOর প্রথম আত্মপ্রকাশ 80-র দশকে। তবে 2021 সালে মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পর তারা আবারও সক্রিয় হয়েছে। ধীরে ধীরে তারা তাদের শক্তি বাড়িয়েছে। রোহিঙ্গাদের অন্যান্য বিদ্রোহী সংগঠনগুলোর তুলনায় তারা বেশ শক্তিশালী। তবে সংগঠনটির দাবি বাকি গোষ্ঠীগুলোর সঙ্গেও তাদের বেশ ভালো সম্পর্ক রয়েছে, কারণ তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। তবে এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা দিয়ে আরাকান আর্মি বা মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। এতে আরও জটিলতা বাড়বে বলে বলছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান। তাদের অস্ত্রের উৎস কি, তারা যদি বলে থাকে যে এটা তারা মিয়ানমারের কোনো ঘাঁটির থেকে দখল করা অস্ত্র, সেটা সঠিক তথ্য নয়। তারা অস্ত্র পেয়েছে অন্য জায়গা থেকে, অন্য উৎস থেকে, বা সংগ্রহ করেছে অন্য উৎস থেকে। তবে RSO সহ বাকি বিদ্রোহী গোষ্ঠীগুলো কি রোহিঙ্গাদের আশা নাকি নতুন সংকটের নাম? অস্ত্রের ভাষা কি, আদৌ ফিরে পাওয়া যায় মাটি ও পরিচয়? প্রশ্নগুলো এখন উন্মুক্ত, কিন্তু উত্তর খুঁজতে হবে নতুন প্রজন্মের ভবিষ্যতের জন্য।